আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাইলস্টোনের কোমলমতি শিশুদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা চিকিৎসকদের। ভারত থেকে এলো ৩ সদস্যের বিশেষ মেডিকেল টিম। মাইলস্টোন স্কুলের সামনে শোকার্ত মানুষের ভিড়, স্বজন হারানোর বেদনায় কাতর শিক্ষক, সহপাঠী সহ সারা দেশের মানুষ। ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু। এইচএসসি পরীক্ষা স্থগিত ইস্যুতে সচিবালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ১২০০ জনের বিরুদ্ধে মামলা। ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের। এবং গুম ও গ্রেফতার করেও দমানো যায়নি বৈষম্য বিরোধী অকুতোভয় সমন্বয়কদের। আত্মগোপনে থেকে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন জুলাই যোদ্ধারা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে। সকাল ৮টার দিকে ডিবি পুলিশ তাকে ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেফতার করে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি খায়রুল হককে গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয়। এছাড়াও বিগত আওয়ামী আমলে সরকারের ত্রাণ তহবিলের টাকায় নিজের চিকিৎসা করানো সহ নানাভাবে সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাইলস্টোনের কোমলমতি শিশুদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা নাসির উদ্দিন। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা ৩২ জন বলে জানিয়েছে আইএসপিআর। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে মৃতের সংখ্যা ২৯ জন, আর বিভিন্ন হাসপাতালে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় এসেছে ভারতের ৩ সদস্যের বিশেষ মেডিকেল টিম। বুধবার সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছায়। এই মেডিকেল টিমে ২ জন বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক এবং একজন অভিজ্ঞ নার্স রয়েছেন। তারা ভারতের স্বনামধন্য সরকারি হাসপাতাল হিসেবে পরিচিত দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সাফদারজং হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক। ভারতীয় এই চিকিৎসক দলটি আজ ঢাকার হাসপাতালগুলোয় চিকিৎসাধীন দগ্ধ রোগীদের দেখতে যাবেন বলে জানা গেছে। এর আগে বিমান দুর্ঘটনার পর অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসা সেবা দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দেয় ভারত। দেশের প্রধানমন্ত্রী মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাব দেন। এই প্রস্তাবের ভিত্তিতে ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে চিকিৎসক পাঠানোর অনুমতির অনুরোধ জানায়। এরপরই ঢাকায় আসে মেডিকেল দলটি। এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী তরিক ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, আহতদের চিকিৎসার সবশেষ অবস্থা কি, আর যেই লাশগুলোকে শনাক্ত করা যায়নি সেই লাশগুলোর ব্যাপারে সবশেষ কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমাদেরকে বিস্তারিত জানান। তোহা, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন, গত সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় এই পর্যন্ত আমরা ৩২ জনের মৃত্যুর সংবাদ কিন্তু জানতে পেরেছি। এবং এই হসপিটালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে কিন্তু ৪৪ জন ভর্তি রয়েছে। তার মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর এবং খুব আশঙ্কাজনক, এমনটাই কিন্তু আমরা জেনেছি। তো এইখানে যারা আহত রয়েছে তাদের চিকিৎসায় কিন্তু সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। এবং আপনি জানেন, গতকাল কিন্তু সিঙ্গাপুর থেকে একটা প্রতিনিধি দল এসেছে এবং আজকে সকালে ভারত থেকে কিন্তু একটা প্রতিনিধি দল এসেছে এবং তারা বর্তমানে এই হাসপাতালে কিন্তু অবস্থান করছে। তারা এখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন, এরপরে তারা রোগীদের দেখবেন এবং তারপরেই তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু এখানে যারা রয়েছে তাদেরকে কিন্তু চিকিৎসা প্রদান করা হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। আর এ পর্যন্ত এখানে 7টা মরদেহ রয়েছে, যেগুলোকে শনাক্ত
সম্ভব হয়নি। আমরা যতটুকু জেনেছি তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং সেক্ষেত্রে যাদের নমুনা মিলে যাবে এবং তথ্য জানা যাবে, যাচাই বাছাই শেষে তারপরে কিন্তু তাদের মরদেহ কিন্তু পরিবারের কাছে প্রেরণ করা হবে, এতটুকু জানতে পেরেছে। আজকে এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বা এই হসপিটালের পক্ষ থেকে কোনো ব্রিফিং হয় নাই, যার ফলে আমরা আপনাদেরকে আপডেট তথ্য জানাতে পারছি না। কিন্তু এর পরে যখন কোনো ব্রিফিং হবে বা আমরা সর্বশেষ যে তথ্য জানতে পারবো সেটা আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদেরকে জানিয়ে দেব। সর্বশেষ যদি আপনাকে বলি, এখানকার যারা রোগী রয়েছেন তারা খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং এই যে পোড়া বা রোগী এরা কিন্তু খুব সংবেদনশীল এবং এই ক্ষেত্রে যাতে চিকিৎসার কোনো ধরনের ঘাটতি না হয় বা ব্যাহত না হয় সেক্ষেত্রে পুরো হাসপাতাল জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা অবস্থানে রয়েছে। আমার পেছনে যদি আপনাকে দেখায়, এখানে পুলিশ, সেনাবাহিনী এবং বিভিন্ন সংস্থার লোকজন কিন্তু এখানে রয়েছে। তারা বলছে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে অথবা এখানে যারা অসুস্থ রয়েছেন, যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসার কোনো ধরনের ব্যাহত না ঘটে সেক্ষেত্রেও কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। মোটা দাগে যদি বলি তাহলে এখনো পর্যন্ত এখানে প্রায় 44 জন রোগী ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসা সেবা চলছে এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা দিতে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে সিঙ্গাপুর এবং ভারতের প্রতিনিধি দল এসেছেন। তারা এই হসপিটালে অবস্থান করছেন এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী এখানে যারা ভর্তি রয়েছেন তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হবে। তোহা, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জি তরিক, আপনাকে ধন্যবাদ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এইচএসসি পরীক্ষা স্থগিত ইস্যুতে সচিবালয়ে হামলা ও গাড়ি ভাঙচুরে অজ্ঞাতনামা 1200 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। মামলার এজাহারে গাড়ি ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ। মামলার এজাহার গ্রহণ করে 28 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। মামলার এজাহারে বলা হয়, গত 22 জুলাই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও দুষ্কৃতকারীরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত সহ বিভিন্ন দাবি নিয়ে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালন করে। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের প্রধান ফটকের সামনে দাঙ্গা সৃষ্টি করে এবং গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার দিবাগত রাত 1:45টার দিকে হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। তবে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহেদ হোসেন জানান, কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে রাত 3টার দিকে বাসায় পৌঁছান বেগম জিয়া। অস্পষ্টতা সৃষ্টি করা অনানুগত্য শব্দটি তুলে দিয়ে সরকারি চাকরি অধ্যাদেশ 2025 দ্বিতীয় সংশোধনীর গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন অধ্যাদেশে সরকারের বৈধ আদেশ অমান্য করাকে সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বুধবার রাতে রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করেছেন বলে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশে পরিমার্জন করে 3 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের কথা বলা হয়েছে। রাখা হয়েছে শাস্তি নিশ্চিতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠনের বিধান। আর যুক্ত হয়েছে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরের দণ্ড। তবে আগের অধ্যাদেশের মতো এখানেও রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ রাখা হয়নি। এর আগে গত 25 মে 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করার বিধান রেখে সরকারি চাকরি অধ্যাদেশ 2025 জারি করে সরকার। কর্মচারীরা এই অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে নামে। কর্মচারীরা 1 মাসেরও বেশি সময় সচিবালয়ে বিক্ষোভ সহ নানান কর্মসূচি পালন করেন। এরপর সংশোধনী এনে অধ্যাদেশের গেজেট জারি হল। গণ অভ্যুত্থানের মূল নায়ক সমন্বয়কদের অনেকেই গুম, কেউ বা গ্রেফতার। 24 জুলাইয়ের শেষের দিকের চিত্রটা ছিল এমনই। আন্দোলনের লক্ষ্য ছিল একটাই, 9 দফা দাবি মানতে স্বৈর শাসককে বাধ্য করা। নজিরবিহীন রাষ্ট্রীয় নিপীড়নের মুখে আত্মগোপনে থেকেই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ সারির নেতারা। তাদেরই একজন রিফাত রশিদ একান্ত সাক্ষাৎকারে ATN বাংলায় তুলে ধরেন সেই সব দিনগুলোর কথা। বিস্তারিত মাঝারুল হক মুহাজিরের রিপোর্টে।
রক্তে আগুন লেগেছে ছাত্র জনতার, উত্তাল গোটা বাংলাদেশ। শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ আর রাষ্ট্রীয় বাহিনী মেতে ওঠে গুম, খুন আর ধ্বংসলীলায়। 2024-এর 24 জুলাই হয়ে ওঠে আন্দোলনের আরেক টার্নিং পয়েন্ট। নিখোঁজ থাকার 5 দিন পর খোঁজ মিলে আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকেরের। রাস্তায় চোখ বাঁধা অবস্থায় তাদের ফেলে যাওয়া হয়েছে বলে ফেসবুকে পোস্ট দিয়ে জানান তারা। আসসালামু আলাইকুম, আমি রিফাত রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বলছি। তখন আত্মগোপনে আরেক সমন্বয়ক রিফাত রশিদ। গোয়েন্দা সংস্থার চাপ আর প্রতি মুহূর্তে প্রাণ হারানোর শঙ্কা নিয়েই অচেনা এক বাড়িতে আশ্রয় নেন তিনি। মুমের চেষ্টাটা যখন করা হয় তখন আমি জিগাতলা থেকে আমাকে দৌড়ানো দেয় ডিবি পুলিশ। একটা গেট জাস্ট একজন দারোয়ান লাগাচ্ছিল, ওই মুহূর্তে আমি ওই গেটের ভিতরে গেটের ভিতরে ঢুকে পড়ি। দারোয়ান জিজ্ঞেস করতেছিল যে আপনি কোথায় যাচ্ছেন, আমি বলতেছি এখন মানে ইনস্ট্যান্ট আমার মাথায় আসলো বাড়ি যেহেতু আছে বাড়িওয়ালা থাকবে, আমি তো জানি না আমি কার বাসায় যাবো, সে ঢোকাবে না আমাকে। আমি বলছি বাড়িওয়ালার বাসায় যাবো, সরেন আমার রিলেটিভ। এটা বলার পর সে ছাড়ে, আমি বাড়িওয়ালার বাসা পর্যন্ত যাই। ওখানের ভিতরে যারা ছিল 2জন হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে সবাই বিদেশ থাকে। তাকে আমি আমার কনসার্নটা জানাই, তারা বলছে যতক্ষণ প্রয়োজন হয় তুমি এখানে থাকো। কারো সাথে কারো যোগাযোগ নেই, ইন্টারনেট বন্ধ। আত্মগোপনে থেকে কিভাবে চালিয়ে যান এই আন্দোলন? 1 বছর পর সেই গল্পই শোনালেন রিফাত রশিদ। ইন্টারনেট ব্ল্যাকআউটের সময়টায় কেউ কারোর সাথে কানেক্ট করতে পারে নাই, সবাই কেউ জানে না কিভাবে ঘটতেছে, কোনো কেন্দ্রীয় নির্দেশনা ছিল না। সবথেকে বড় ব্যাপার এটা, আন্দোলনটা কোন দিকে যাবে এলোমেলো অবস্থা। মেইন স্ট্রিম মিডিয়াগুলো কভার করছিল না বা তাদেরকে কভার করতে দেওয়া হচ্ছিল না। 9 দফা দেওয়া হলো, সেই জিনিসটা প্রচার করছিল না মিডিয়াগুলো, বরং তার বদলে 8 দফার মতো একটা ব্যাপার, যে জিনিসটা আসলে আমাদের থেকে যায় নাই, সেরকম একটা জিনিস মিডিয়া প্রচার করা শুরু করছিল। সব মিলিয়ে ব্যাপারগুলো না খুব কনফিউজিং এবং আমাদের জন্য খুব ট্রমাটাইজিং। সেখান থেকে আমরা আবার মুভমেন্টটাকে রিকভার করতে পারছি, আমাদের নিজেদের লিডে নিতে পারছি। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ জানান, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে এখনো পাড়ি দিতে হবে অনেক পথ। নানা কারণে আশাহত হলেও হাল ছাড়তে নারাজ দুনিয়া কাঁপানো জুলাই অভ্যুত্থানের অন্যতম এই নায়ক। আমার বাবা বাংলাদেশের ঢাকা মেডিকেল সহ অনেকগুলো মেডিকেলের মর্গে গিয়ে আমার লাশ খুঁজে বেড়াইছে। আমার আম্মু হসপিটালাইজ ছিল আমার টেনশনে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। পানিতে ডুবে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু মৃত্যু হার। সবশেষ জরিপ বলছে প্রতি বছর প্রায় 14,500 শিশু পানিতে ডুবে মারা যায়। বিশ্ব পানিতে ডোবা দিবস প্রতিরোধ দিবসে দুর্যোগ ও মানবাধিকার বিশেষজ্ঞরা জানিয়েছেন সাঁতার শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত ও প্রতিটি ওয়ার্ডে সাঁতার প্রশিক্ষণের উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন তারা। শরফুল আলমের রিপোর্ট। উৎসব পার্বণে শহরের বাসিন্দারা ছুটে যান গ্রামের বাড়িতে। সেখানে স্বজনদের সাথে শিশুরাও গ্রামীণ পরিবেশে ঘুরে বেড়ায়, কিন্তু নদী কিংবা পুকুরে নেমেই শিশুরা পড়ে বিপদে। বর্তমান প্রজন্মের শিশুদের বেশিরভাগই সাঁতার না জানার কারণে অনেকেই পানিতে ডুবে প্রাণ হারাচ্ছেন। পরিসংখ্যান বলছে এবছর কোরবানির ঈদের ছুটিতে প্রায় 66টি ঘটনায় 78 জন শিশু পানিতে ডুবে মারা গেছেন, যেখানে গড়ে প্রতিদিন মৃত্যুর এ হার 40টি, যাদের বয়স 1 থেকে 17 বছরের মধ্যে। দুর্যোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন গ্রামে চলাফেরায় শিশুরাই সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। সকাল 11টা থেকে বেলা 2টার মধ্যে মারা যায় এবং মায়ের 100 গজের ভিতরে এই সমস্ত ঘটনা ঘটে। 5 বছরের নিচে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি হচ্ছে অ্যাক্সিডেন্টে, দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম হচ্ছে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া, তারপরে এইটা। সাঁতার শিক্ষাটা আমাদের বাধ্যতামূলক হওয়া উচিত। এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই যেন শিশু সাঁতার জানতে পারে, নাহলে সে এসএসসি পরীক্ষা দিতে পারবে না। এই ধরনের একটা ব্যবস্থাপনা করা দরকার। ডিজাস্টার ফোরামের তথ্য অনুযায়ী এবছরের মে মাসে সবচেয়ে বেশি পানিতে ডুবে মারা গেছে 161 জন, আর চলতি মাসের 19 জুলাই পর্যন্ত মৃত্যুর এই সংখ্যা 71। এর মধ্যে শিশুদের সংখ্যাই সবচেয়ে বেশি। সাঁতার শেখা ও বাবা মায়েদের সচেতনতায় শিশু মৃত্যুর হার কমাতে পারে বলে মনে করছেন অনেকেই। 10 মাস থেকে আসছে পানির মধ্যে মায়ের পেটে, সুতরাং সে জন্ম থেকে পানির প্রতি তার আগ্রহ থাকে সবচেয়ে বেশি এবং পানিতে সে যাবেই। এটা থেকে বাঁচার সহজ উপায় হলো যে আমার সাঁতার জানতে হবে। এটা না জেনে এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। স্কুলে শেখানোর ব্যবস্থাটা করা সরকারি লেভেল থেকে উদ্যোগ নেওয়া উচিত।
5 বছরের কম বয়সী শিশুদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী শিশু যত্নের সুযোগ সৃষ্টির পাশাপাশি পানিতে সুরক্ষা ও নিরাপদ উদ্ধারের উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। উত্তরা মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনার চতুর্থ দিনেও সকাল থেকে স্কুলের সামনে শোকার্ত মানুষের ভিড়। তবে ভেতরে ঢোকার প্রধান গেট বন্ধ রাখা হয়েছে, প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে। উপস্থিত আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে স্বজন হারানোর বেদনায় কাতর শিক্ষক ও সহপাঠীরা। সোমবারের দুর্ঘটনার ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন তারা। শোকে স্তব্ধ সারা দেশের মানুষও। এছাড়া উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে 27 জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে মাইলস্টোন স্কুলের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, ঘটনাস্থলের আজকের পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানান। তোহা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একেবারে প্রধান যে ফটক সেটার সামনে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ এখনো ভিড় করছে। আর যে পরিস্থিতি জিজ্ঞাসা করছেন, আসলে এরকম মর্মান্তিক একটা দুর্ঘটনা কিন্তু সহসাই হয়ে থাকে দেশে এবং বিদেশে। তবে এমন মর্মান্তিক একটা দুর্ঘটনা এটা আসলে কারোরই কাম্য ছিল না। এবং যে দুর্ঘটনার কারণে, যে বিমান দুর্ঘটনার কারণে ঝরে গেছে অসংখ্য কচি কাঁচা শিশু, তাদের প্রাণ, যারা এখনো পর্যন্ত তাদের জীবনটা ওইভাবে এক অর্থে শুরুই হয়নি, শুরু আগেই অনেকটা শেষ হয়ে গেছে। শুনিয়েই হয়তো বা তারা এসেছিলেন স্কুলে খুব স্বাভাবিকভাবেই, অনেকের অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেই বাস্তবায়িত হবার আগেই সেটাকে একটি 4 দিন আগের একটি বিমান সেই স্বপ্নগুলোকে কেড়ে নেয়। এবং শুধু শিক্ষার্থীদের না, তাদের যারা পরিবার ছিল, তাদের পরিবারের স্বপ্ন কিন্তু সেই সাথে নিঃশেষ হয়ে যায়। শিক্ষকরা খুব স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদেরকে অনেক সময় উপদেশ দিয়ে থাকে যে এমন জীবন গঠন করার, যে জীবন গঠন করলে পৃথিবী থেকে চলে যাওয়ার পরও কিন্তু মানুষ তাকে যাতে স্মরণ রাখে। তবে তাদেরকে মানুষ স্মরণ রাখবে যারা এই মাইলস্টোন স্কুলের ওপরে যে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত যারা হয়েছেন এবং আহত যারা হয়েছেন, তাদেরকে নিশ্চয়ই স্মরণ রাখবে ইতিহাস। তবে তারা ঠিক যেভাবে জীবন গঠন করে ইতিহাসের অংশ হতে চেয়েছিল, ঠিক সেভাবে কিন্তু সম্ভব হয়নি। তো এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে এখানে শোকাবহ একটা পরিবেশ বিরাজ করছে। আগামী 27 জুলাই থেকে এখানে ক্লাস শুরু হবার কথা রয়েছে। তবে সেটা কতটুকু সম্ভব এখনো বলা যাচ্ছে না, কারণ শোকের যে আবহটা এখনো কিন্তু রয়েছে। কারণ এই স্কুল মাঠের উপর দিয়েই কিন্তু সহসাই বিমানগুলো যাওয়া আসা করে। রানওয়ের যে লাইন আপ সেটা কিন্তু এখান দিয়েই। এর ফলে তারা স্বাচ্ছন্দ্যে যে মাঠের উপর দিয়ে চলে যেত, হেসে খেলে বেড়াতো, সেই মাঠের উপর দিয়ে এখন তারা আগের মতো হেসে খেলে বেড়াতে পারবে কিনা বা নিশ্চিন্তে তাদের স্কুলে আসতে পারবে কিনা, সেটা নিয়ে কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছে। জানিয়ে রাখতে চাই, ক্লাস শুরু না হলেও এখানে অফিসিয়াল যে কার্যক্রম সেটা কিন্তু চলমান রয়েছে। আমরা দেখেছি যে প্রশাসনিক যে কার্যক্রম, শিক্ষকরা কিন্তু ভেতরে আছেন, তাদের মধ্যেও শোকের যে আবহটা সেটা কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। কারণ নিজেরা যে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতেন, সেই শিক্ষার্থী এবং সহকর্মী এবং শিক্ষার্থীদের যারা অভিভাবক, অনেকেই তারা এরই মধ্যে হারিয়েছেন। এর ফলে তাদের জন্য এখানে অফিস করাটা বা এখানে এসে কাজ করাটা কষ্টকর হয়ে পড়েছে। তবুও কিন্তু জীবনের নিয়মে স্বাভাবিক হতে হয়, চলতে হয়, নতুনভাবে শুরু করতে হয়, তেমনটাই একটা চেষ্টা চলছে। এবং তারা আশা করছেন যে আগামী 27 জুলাইয়ের মধ্যেই এখানে ক্লাস শুরু হবে। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। যশোরের আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের 9ম ব্যাচের এমবিবিএস উত্তীর্ণ শিক্ষার্থীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইন্টার্ন হিসেবে যোগ দেয়া 45 দেশি বিদেশি নবীন চিকিৎসক ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক গোলাম মুক্তাদির এবং অধ্যক্ষ ডাক্তার সঞ্জয় সাহা। অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসার মতো মহান পেশায় আন্তরিকতার বিকল্প নেই। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা।
যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্দিন শকিনা উইমেন্স মেডিকেল কলেজের নবম ব্যাচের MBBS উত্তীর্ণ শিক্ষার্থীদের ইন্টার্ন পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। ডাক্তার সালাউদ্দিন খান গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে শুরুতে উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রধান অতিথি প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক গোলাম মুক্তাদির বলেন, রোগীদের সাথে আন্তরিক ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। দেখুন, ডাক্তার আমাদের সবাই খুব ভালো, ওনারা প্রত্যেককে দেখবা যে রোগীদের সঙ্গে কিভাবে ব্যবহার করছে, তোমার ব্যবহারে রোগীর অর্ধেক অসুখ ভালো হবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডাক্তার সঞ্জয় সাহা বলেন, বিদেশে ডাক্তাররা সম্মান পেলেও আমাদের দেশে তারা অবহেলিত। অন্য দেশে একটা ডাক্তাররা কি পরিমাণ সম্মান পায়, সেই জায়গার সম্মানগুলো আমরা পাই না। আমাদের খালি ছোটকাল থেকে শেখানো হয়, ইন্টারনেট থেকে শেখানো হয়, তোমরা সব করে ফেলাইবা, সব দিয়ে ফেলাইবা, জীবন দিয়ে ফেলাইবা, মরে যাবা। অনুষ্ঠানে ইন্টার্ন হিসেবে যোগ দেওয়া নবম ব্যাচের 45 দেশি বিদেশি নবীন চিকিৎসক ছাড়াও উপস্থিত ছিলেন ডিজিও কোর্স কোঅর্ডিনেটর ডাক্তার হাসানুজ্জামান, ডাক্তার SM আবু আহসান, বদরুন্নেসা বেগম, ASM রিজওয়ান, মারুফা আক্তার, আফজাল হোসেন খান সহ মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষিকারা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে খেলার খবর। টানা 4 টি-20 জিতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশের সামনে এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগ। নিশ্চিতভাবেই সুযোগটা কাজে লাগাতে চাইবে বাংলাদেশ। অবশ্য পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার স্বাদ আগেও পেয়েছে বাংলাদেশ। 2015 সালে ঘরের মাঠে ওয়ানডেতে আর গত বছর পাকিস্তানে গিয়ে প্রথম টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল। এবার তাদেরকে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে। তাছাড়া এটা টাইগারদের জন্য প্রতিশোধ নেওয়ার মিশনও। এর আগে পাকিস্তানের কাছে দুবার টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। এদিকে সিরিজ হেরে যাওয়ার পর পাকিস্তানের যাওয়া এখন হোয়াইট ওয়াশের লজ্জা আড়ানো। সেই সঙ্গে আগের 2 ম্যাচের উইকেট ধাঁধাও নিশ্চয়ই মেলাতে চাইবে সফরকারীরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। আজ ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ASSর বার্ষিক সাধারণ সভা। ভারতের বয়কটের হুমকির পরিপ্রেক্ষিতে AGM নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অচলাবস্থার অবসান হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আজ ঢাকার এক 5 তারকা হোটেলে AGM শুরু হবে। এতে সভাপতিত্ব করার জন্য বুধবার সকালে ঢাকায় এসেছেন ASSর চেয়ারম্যান মোহসিন নকভি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতীয় বোর্ডের এক প্রতিনিধি ভার্চুয়ালি AGM-এ যোগ দেবেন। আর আগে ঢাকায় AGM-এর বিরোধিতা করে বয়কটের হুমকি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের সঙ্গে যোগ দিয়েছিল ICCর অন্য 2 পূর্ণ সদস্য শ্রীলঙ্কা ও আফগানিস্তান। অবশেষে অভিমানের বরফ গলায় আজ বেলা 2টায় শুরু হবে AGM। এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোহসিন নকভি। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনাম আর একবার। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাইলস্টোনের কোমলমতি শিশুদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা চিকিৎসকদের। ভারত থেকে এলো 3 সদস্যের বিশেষ মেডিকেল টিম। মাইলস্টোন স্কুলের সামনে শোকার্ত মানুষের ভিড়, স্বজন হারানোর বেদনায় কাতর শিক্ষক, সহপাঠী সহ সারা দেশের মানুষ। 27 জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু। এইচএসসি পরীক্ষা স্থগিত ইস্যুতে সচিবালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা 1200 জনের বিরুদ্ধে মামলা। 28 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতে। এবং গুম ও গ্রেফতার করেও দমানো যায়নি বৈষম্য বিরোধী অকুত ভয় সমন্বয়কদের। আত্মগোপনের থেকেই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন জুলাই যোদ্ধারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।